হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কচর্চা বিএড সেকেন্ড সেমিস্টারের সাজেশনের পর্ব আরেকটা নিয়ে আসলাম, যেটা পলিটিক্যাল সায়েন্সের ছিল। তোমরা অনেকদিন ধরেই আমার কাছে বলছিলে পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা নিয়ে আসতে, তো অনেকই কষ্ট করে এটা বানাতে হয়েছে, কোনো ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ছিল না বলে। তো চলো আমরা আজকে দেখে নিই। তোমরা জানো যে আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি এগুলি কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রগুলি যাচাই করে আমরা দিয়ে থাকি। বিগত 7-8 বছরের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র কিন্তু আমরা যাচাই করে বিএড দিয়ে থাকি। তাহলে আর এই যে পিডিএফটা আছে এটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো আমরা দেখে নিই। ফার্স্ট দেখো 2 মার্কের কোশ্চেন, অ্যাসেসমেন্ট কাকে বলে। সেকেন্ড দেখো জাতীয় সংহতি বলতে কি বোঝো। থার্ড দেখো নির্ণায়ক অভিক্ষা বলতে কি বোঝো। ফোর্থ দেখো পারদর্শিতার অভিক্ষা কাকে বলে। ফাইভ দেখো অভিক্ষার আদর্শ আয়ন বলতে কি বোঝো। সিক্স দেখো প্রক্ষেপণ যোগ্য প্রদীপন ও প্রক্ষেপণ যোগ্য নয় এমন প্রদীপনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 7 নম্বর দেখো রাষ্ট্রবিজ্ঞান শিখনের দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য উল্লেখ করো। 8 নম্বর লেখো লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর দেখো মিথস্ক্রিয়া পদ্ধতির দুইটা সুবিধা লেখো। 10 নম্বর দেখো আঞ্চলিক পদ্ধতির অসুবিধাগুলি কি কি। 11 নম্বর দেখো শিখন সম্পদ বলতে কি বুঝো। 12 নম্বর দেখো শিখন সম্পদের সংজ্ঞা প্রদান করো। 13 নম্বর দেখো সিম্পোজিয়াম কাকে বলে। 14 নম্বর দেখো মস্তিষ্ক ঝঞ্ঝা কি। এবার আমি অনেক জায়গা থেকে এগুলি ম্যাটেরিয়াল কালেকশন করেছি, তো তার জন্য এখানে 15 নাম্বার না দিয়ে আবার 1 নাম্বার থেকে শুরু হয়েছে, এটা 15 নাম্বার হবে আর কি। হ্যাঁ, এই কোশ্চেনটা আবার একবার রিপিট হয়ে গেছে। তারপর দেখো হোয়াট ইজ সিএআই। সিআর ফুল ফর্মটা শিখে নেবে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইন্ট্রাকশন। তাহলে এই এটা সিআইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আর এটা ফুল ফর্মটা দিয়ে দেখে নেবে। তারপর দেখো হোয়াট ডু ইউ মিন বাই, এটা হলো গিয়ে অভিক্ষার আদর্শায়ন বলতে কি বোঝো। তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞান শিখনের দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য করো। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান শিখনের দুইটি উদ্দেশ্য উল্লেখ করো। তারপর লেখো গিয়ে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পাঠিয়ে কি, এইটা তো একটা ইম্পর্টেন্ট না। তারপর দেখো সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে, এটা ইম্পর্টেন্ট আছে। নির্ণায়ক অভিক্ষা বলতে কি বোঝো। তারপর রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যক্রমের রচনার দুইটি নীতি লিখো। তারপর হলো রাষ্ট্রবিজ্ঞান কক্ষ বা গবেষণা গারের দুইটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখো। তারপর দেখো হলো প্রদর্শন বা প্রতিপাদন পদ্ধতি কি। তারপর দেখো প্রক্ষেপণ যোগ্য শিক্ষণ উপকরণ বলতে কি বুঝো। তারপর দেখো মিথস্ক্রিয়ামূলক পদ্ধতি সুবিধাগুলি কি কি। তারপর মিথস্ক্রিয়ামূলক পদ্ধতির অসুবিধাগুলি কি কি। তারপর দেখো আঞ্চলিক পদ্ধতির অসুবিধাগুলি কি কি। তারপর হলো মূল্যায়ন বলতে কি বুঝো, এটা ইম্পর্টেন্ট আছে। অ্যাসেসমেন্ট বলতে কি বুঝো। তারপরে মস্তিষ্ক ঝঞ্ঝা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আঞ্চলিক পদ্ধতির সুবিধাগুলি কি কি। তারপর দলগত শিখন কি। তারপর যৌথ শিখন কি। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপর সহযোগিতামূলক শিখন কি। তাহলে আমরা এবার চলে যাব 5 মার্কের কোশ্চেন। তোমরা কিন্তু একটা থেকে আবার শর্টলি কোনো সাজেশন রেডি করবে না। যেটা আমরা সাজেশন দিই সেই সাজেশনটাই টোটালি পড়ে যাবে, মানে পুরোটা পড়ে যাবে। নিজের থেকে কিন্তু যাচাই করে পড়বে না, তাহলে কিন্তু ব্যাক চলে আসবে। এবার তোমরা ফার্স্ট সেমিস্টার অনেকেই দেখেছো যে তোমাদের ব্যাক কি পরিমাণে এসেছে। তো তোমাদের একটা ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট দিয়েছিল, তো আমি চাই না যে যারা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেয়েছে তারা আবার সেকেন্ড সেমিস্টারে ব্যাক পায়। তো সেই জন্য কি করতে হবে, যেগুলি সাজেশন দিচ্ছি পুরাটা পড়ে যাবে। আমি বারবার কিন্তু প্রতিটা ভিডিওতে বলে রাখি। তারপর দেখো 5 মার্কেট 1 নম্বর দেখো রাষ্ট্রবিজ্ঞান কক্ষ বা গবেষণামূলক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর। দেন 2 নম্বর দেখো বক্তৃতা পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি বর্ণনা করো। দেন 3 নম্বর দেখো গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য কি। 4 নম্বর দেখো প্রকল্প পদ্ধতির বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর 5 নাম্বার দেখো সংশোধনমূলক শিখন কি। সংশোধনমূলক শিখনের বিভিন্ন কৌশলগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো গঠনমূলক মূল্যায়নের সুবিধাগুলি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান শিখনের শিক্ষক সম্পদের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সংক্ষেপে আলোচনা করো।
নকশার বিভিন্ন ধাপগুলি লিখো। শিখন নকশা অর্থাৎ লার্নিং ডিজাইন, এটা কিন্তু প্রতিটা ম্যাথড পেপারের জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো আদর্শ পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো একটি উত্তম রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যপুস্তকের গুণাবলী বর্ণনা করো, অথবা একটি আদর্শ পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য লিখো। রাষ্ট্রবিজ্ঞান শিখনে শিখন নকশার গুরুত্ব উল্লেখ করো। তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞান শিখনে শিখন সম্পদের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো সিএআই এর সুবিধা এবং অসুবিধা কি। তারপর দেখো গঠনমূলক মূল্যায়নের সুবিধা আলোচনা করো। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শিখন উপকরণের তাৎক্ষণিক নির্মাণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন দেখো গঠনমূলক মূল্যায়নের অসুবিধাগুলি আলোচনা করো। তারপর পরিমাপ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো 10 নম্বরে আমরা চলে যাচ্ছি পারদর্শিতার অভিক্ষা কি। পশ্চিমবঙ্গ বিদ্যালয় স্তরে প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার পর্যালোচনা করো। নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের ধারণা বর্ণনা করো। পরবর্তী দেখো রাষ্ট্রবিজ্ঞানের একটি আদর্শ পাঠ্যপুস্তকের গুণাবলী আলোচনা করো। দেন দেখো জাতীয় সংহতি বলতে কি বোঝায়। একজন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক হিসাবে কিভাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতির বিকাশ ঘটাবেন, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে, এটা একটু ভালো করে পড়ে যাবে। তারপর দেখো পারদর্শিতার অভিক্ষা কি। পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরে প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার পর্যালোচনা করো। নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের ধারণাগুলি বর্ণনা করো। এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো শিখন নকশা কাকে বলে। একটি উন্নত শিখন নকশার গুণাবলীগুলি আলোচনা করো। যে সাজেশন গুলি দিয়েছি সবগুলি পড়ে যাবে, বারবার বলি এই সাজেশন গুলি থেকে নিজেরা আবার ছোট করে কোনো সাজেস্টিভ কোশ্চেন বানাবে না, তাহলে কিন্তু ব্যাক চলে আসবে ফার্স্ট সেমিস্টারের মতো। তো চলো ভাই আজকে এখানেই রাখছি।